আমি যখন ট্রেন থেকে নামলাম তখন সময় প্রায় রাত 10টা। তারপর এরকম প্যাচ প্যাচে আবহাওয়া। এইসব দিন শহরের কলেজে যেতেই ভালো লাগে না। মনে হয় ঘরের কোণে জানলার ধারে বসে দূরের কলা বাগানে বৃষ্টির ফোঁটার টুপটুপ আওয়াজ শুনি। কিন্তু আজকে কোনো উপায় ছিল না, যেতেই হতো। স্টেশনের বাইরে একটা চায়ের দোকান, তার পাশেই একটা সাইকেল স্ট্যান্ড। ওখানে সাইকেল রেখে যায়। এত রাতে দোকানদার দোকানের ঝাঁপি বন্ধ করে দেয়, আর সাইকেলগুলো বাইরে রাখা থাকে। এখানে চুরির খুব একটা উপদ্রব নেই, তাই কেউ না থাকলেও সাইকেল যে কেউ নিয়ে যাবে না এই ব্যাপারে আমি নিশ্চিত থাকি। তাড়াতাড়ি সাইকেলে চেপে ঘর আসার জন্য রওনা দিই। স্টেশন থেকে আমার গ্রাম মধুপুর, ওই মিনিট 30-এর রাস্তা সাইকেল করে গেলে। কিন্তু এমন খারাপ আবহাওয়ায় 1 ঘন্টাও লেগে যেতে পারে। তারপর এরকম ভয়ানক ঝড়, মাঝে মাঝে বৃষ্টি। সামনে কিছু দূর পর্যন্ত পাকা রাস্তা, তারপর মেঠো রাস্তা ধরে বাঁদিকে বেঁকে গিয়ে চণ্ডীবুড়ির জঙ্গল। ওই জঙ্গলের ভিতর দিয়ে গেলে সময় একটু কম লাগে। মনের ভেতর একটা দোটানা চলছিল বটে যে কোন দিক দিয়ে যাওয়া উচিত, কিন্তু এতই ক্লান্ত লাগছিল তাই ঠিক করি যে বাঁদিকের জঙ্গলের ভেতরে যে রাস্তাটা আছে সেই দিক দিয়েই যাব। আমি সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিচ্ছি। ঝড়ের তোড়ে গাছের ডালপালা দুলছে, আর মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা এসে মুখে লাগছে। অন্য সময় হলে এই আবহাওয়ায় আমার খুব ভালো লাগতো, কিন্তু আজকে এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে। চণ্ডীবুড়ির জঙ্গলের ভিতরের রাস্তাটা সরু, কাঁচা আর অন্ধকারে ঢাকা। সাইকেলের সামনের আলোটা মিটমিট করে জ্বলছে, কিন্তু তাতে খুব বেশি দূর দেখা যায় না। চারপাশে ঝিঁঝির ডাক আর বাতাসের গোঙানি ছাড়া আর কোনো শব্দই নেই। মনটা একটু অস্থির, তবু ভাবলাম আর একটু তাড়াতাড়ি প্যাডেল চালালেই বাড়ি পৌঁছে যাব। হঠাৎ সামনে একটা বড় পাথর রাস্তার মাঝখানে পড়ে আছে, কিন্তু জলের কাদায় ঢাকা থাকায় আগে বুঝতে পারিনি। সাইকেলের চাকা পাথরে ধাক্কা খায়, আর আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যাই। হাত পা ছড়ে গিয়ে কোনোতে একটা তীব্র ব্যথা অনুভব করি। ওরে বাপরে, ও বাবা, বাপরে বাপরে কি জোর লাগলো। সাইকেলটা পাশে উল্টে পড়ে, চাকাটা এখনো ঘুরছে। অন্ধকারে চারপাশটা আরো ভয়ানক হয়ে উঠেছে। কোনোভাবে উঠে দাঁড়িয়ে সাইকেলটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু সাইকেলের অবস্থা খারাপ। সামনের চাকাটা একেবারে বেঁকে গিয়েছে। না, এটা নিয়েও যাওয়া যাবে না। এত রাস্তা জঙ্গলে অন্ধকারের মধ্যে একা হেঁটে যেতে হবে ভেবেও বিরক্ত লাগছিল। তারপর এইদিকে রাস্তাঘাট খুব একটা ভালো নয়। মনে মনে ভাবলাম, মা থাকলে এখন বলতো যে এত রাত্রে এই জঙ্গল দিয়ে যাওয়া মোটেও নিরাপদ নয়। এইসব বলে 1000টা ভূত প্রেতের গল্প শোনাতো। সাইকেলের চাকাটা এমন জঘন্যভাবে বেঁকেছে যে সেটাকে হাতে চালিয়েও নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি কি করব ভাবছিলাম, এমন সময় পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। এই যে বাবু, কিছু হয়েছে? কে কে ওখানে? আগে আগে আমি বাবু, আমি। কোন আমি? চিনতে পারছি না তো তোমায়। এ আমায় চিনে কি করবেন? এ বাবা, এ তো দেখছি আপনার সাইকেলটা একেবারে ভেঙে গেছে। অন্ধকারের মধ্যে প্রথমে আমি ঠাউর করতে পারছিলাম না কোন দিক থেকে কে কথা বলছে। তারপর খেয়াল করলাম সামনে একটা লোক ছাতা হাতে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে সে যে তার মুখটা একেবারেই দেখা যাচ্ছে না। লিকলিকে পাতলা চেহারা,
বর্ণনা দেওয়ার মতন আমি কোনো বৈশিষ্ট্য এছাড়া আর খুঁজে পেলাম না। যাই হোক, আমি উত্তর দিলাম, হ্যাঁ, এই অন্ধকারে পড়ে ভেঙে গেল আর কি। কি করব ওটাই ভাবছি। আগে আগে আপনি চাইলে আমার সাইকেলটা কিন্তু নিয়ে যেতে পারেন। কিন্তু তুমি তোমার সাইকেল আমাকে দেবেই বা কেন? আরে আপনি নিয়ে যান না বাবু, পরে না হয় ফেরত দিয়ে দেবেন। কিন্তু তোমার নাম কি? কোথায় তোমাকে খুঁজে পাবো? আমাকে আমাকে এই জঙ্গলেই পাবেন। তুমি জঙ্গলে থাকো? না না বাবু, জঙ্গলে থাকি না। ওই দেখেছেন ভেতর দিকে আমার একটা তারির দোকান আছে। আপনি তারি খান নাকি বাবু? না না, এইসব নেশা ভান আমি করি না। জানতুম, এই জন্যই আপনাকে বলিনি। আপনারা হলেন গিয়ে ভদ্র মানুষ। হ্যাঁ, যান, সাইকেলখানা নিয়ে যান, পরে না হয় ফেরত দিয়ে দেবেন। আর আপনার ভাঙা সাইকেলটা ওটা রেখে যান। এটা তখনই নিয়ে যাবেন, বুঝলেন? পরে কখনো খালি সময় পেলে এসে যাবেন একবার। আচ্ছা, তবে আমি তোমাকে কালকে সকালেই তোমার সাইকেলটা ফেরত দিয়ে যাব। আরে বাবা, ঠিক আছে, সে বাবু তাই দেবেন, আমার কোনো অসুবিধে নেই, বুঝলেন? তবে মনে রাখবেন, কালকে সাইকেলটা কিন্তু কিছুতেই আনতে ভুলবেন না বাবু। আমাকে না পেলেও ওই জঙ্গলের মধ্যিখানে ওইখানে রেখেই চলে যাবেন, বুঝেছেন? আমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে ওই লোকটার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেলের হ্যান্ডেলটা শক্ত করে ধরে প্যাডেলের চাপ দিই। রাস্তাটা কাঁচা, কোথাও কোথাও জল জমে কাদা হয়ে গেছে। ভয় হচ্ছিল এই অন্ধকারে কোনো বন্য জন্তু যদি সামনে এসে পড়ে। সাইকেলের কলিং বেলটা বাজিয়ে দেখতে চাইলাম যদি শব্দে কিছু দূরে সরে যায়। 2-3 বার চেষ্টা করলাম, কিন্তু কোনো আওয়াজ নেই। অদ্ভুত ব্যাপার, বেলটা কি খারাপ, নাকি এই সাইকেলটারই কোনো গোলমাল আছে? মনে হলো লোকটার কথাগুলোর মতো সেই সাইকেলটাও একটু রহস্যময়। তবু আর ভাবতে মন চাইল না, শুধু প্যাডেল চালিয়ে যাওয়াটাই এখন কাজ। কিছু দূর যেতেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। আগে রাস্তাটা যেন লাফিয়ে লাফিয়ে চলছিল, গর্তে চাকা আটকে যাচ্ছিল, কিন্তু এখন সাইকেলটা যেন মাখনের মতো মসৃণভাবে চলছে। পথের কাদা, গর্ত, পাথর কিছুই যেন আর বাধা দিচ্ছে না। একবার মনে হলো সাইকেলটা যেন রাস্তায় নয়, বরং হাওয়ায় ভেসে চলছে। হঠাৎ মনটা খুশিতে ভরে গেল। এত ক্লান্তি বিরক্তির পর এই মসৃণ যাত্রাটা যেন একটা ছোট্ট উপহার। হাসি ফুটে উঠল মুখে। প্যাডেলে আরও জোরে চাপ দিলাম, আর সাইকেলটা যেন ঝড়ের গতিতে ছুটে চলল। গাছের ছায়া, জঙ্গলের অন্ধকার সব যেন পিছনে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। এক সময় দূরে আমার গ্রাম মধুপুরের আলো দেখা গেল। বাড়ির কাছাকাছি পৌঁছে ব্রেকের চাপ দিলাম। সাইকেলটা একদম নরমভাবে যেন মাখন কেটে যাওয়ার মতো থেমে গেল। ঘরের সামনের উঠোনে দাঁড়িয়ে সাইকেলটা নামালাম। চারপাশ এখন শান্ত, শুধু বৃষ্টির হালকা ঝিরঝির আর দূরের কুকুরের ডাক মাঝে মাঝে। সাইকেলটার দিকে একবার তাকালাম। এটা যেন একটু বেশি নিখুঁত বলে মনে হলো। লোকটার কথা আবার মনে পড়ল। কে ছিল সে? কাল সকালে সাইকেল ফেরত দিতে গেলে কি তাকে পাবো? দরজায় টোকা দিতেই মা ছুটে এলেন। দরজা খুলতেই তার মুখে চিন্তার ছায়া স্পষ্ট।
এত রাতে কোথায় ছিলিস রে বাবু? এই ঝড় বৃষ্টির রাতে তুই যে জঙ্গলের পথ দিয়ে ফিরবি, কই একবারও তো বলিসনি। কত চিন্তা করছিলাম আমি। মায়ের গলায় উদ্বেগ আর ভালোবাসা মিশেছিল। আমি হেসে বললাম, আরে চিন্তা করো না মা, দেখো ঠিকই তো ঘরে ফিরে এসেছি। একটু দেরি হয়ে গেল এই আর কি, কিন্তু কিছু হয়নি। মা এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন, যেন পুরোপুরি নিশ্চিত নন। এই তোর কনুইটা কি হলো রে? রক্ত জমাট বেঁধে আছে তো। আমি হাতটা দেখলাম, পড়ে যাওয়ার সময় কনুইটা ছড়ে গিয়েছিল, কিন্তু ব্যথাটা এতক্ষণে ভুলেই গিয়েছিলাম। আরে ও কিছু না মা, পথে একটু ধাক্কা লেগেছিল, এখন ঠিক আছে। মা আর কথা বাড়ালেন না, আমাকে ভিতরে ডেকে নিয়ে গেলেন। হাত মুখ ধুয়ে এলাম। টেবিলে মা খাবার সাজিয়ে রেখেছিলেন, গরম ভাত, ডাল আর আলু ভাজা। এত ক্লান্তির পর এই সাধারণ খাবারটাও যেন রাজভোগ বলে মনে হলো। খেতে খেতে মায়ের সঙ্গে দু একটা কথা হলো। মা বললেন, কাল থেকে এত রাত করে আর ফিরবি না। ওই জঙ্গলের পথে কত কিছু হতে পারে বলতো। আমি শুধু মাথা নাড়লাম। আচ্ছা মা। খাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত, তবু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি। সাইকেলটা, লোকটার কথা আর জঙ্গলের পথের সেই মসৃণ যাত্রা, সব মিলিয়ে কেমন যেন একটা অলিক লাগছে। জানালার বাইরে বৃষ্টির টুকটার শব্দ শুনতে শুনতে চোখ বুজে এলো। ঘুম ভাঙলো কোন সময় ঠিক যেন খেয়াল নেই। হঠাৎ একটা মিষ্টি কিন্তু তীক্ষ্ণ টিং টিং শব্দ কানে ভেসে এলো। শব্দটা যেন জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে থেকে উঠে এসেছে, অথচ এত কাছাকাছি। চোখ বন্ধ করেই শুয়েছিলাম। শরীরটা এখনো ক্লান্তিতে ভারী। আড়মোড়া ভেঙে কোনো মতে চোখ খুললাম। আবার কি শব্দ? ঘরের ভেতরটা অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে এক ফালি চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। আমাদের পুরনো কাঠের জানলাটা জং ধরা, শক্ত করে লাগানো যায় না, তাই রাতে হালকা ঠেস দিয়ে রাখা থাকে। বাতাসের ঝাপটায় মাঝে মাঝে ঝনঝন শব্দ হয়। জানলার দিকে তাকালাম, ভাবলাম বাইরে কিছু দেখি। হাত বাড়িয়ে কাঠের ফ্রেমটা ধরে ফাঁকটা একটু বড় করলাম। বাইরে শুধু অন্ধকার আর গাছের ছায়া। দূরে কলা বাগানের দিকে তাকিয়ে মনে হলো যেন কিছু একটা নড়ে উঠল, কিন্তু না, কিচ্ছু তো নেই। চোখের ভুল হবে। আবার শব্দটা ভেসে এলো, টিং টিং করে, এবার একটু জোরে, যেন কেউ ইচ্ছে করে বাজাচ্ছে। আমার শিরদাঁড়া বেয়ে একটা শীতল ঢেউ নেমে গেল। এত রাতে কে বাজাবে? ঘরের ভেতর থেকে শব্দটা যেন আরো কাছে মনে হলো। আবার টিং টিং। আমি বিছানায় উঠে বসলাম। বুকের ভেতরটা ধক ধক করছে। শব্দটা শুনতে শুরু করলাম। 1, 2, 3, 4, 5, ঠিক 5 বার। হঠাৎ মনে পড়ল, জঙ্গলের পথে যখন সাইকেল চালাচ্ছিলাম তখন আমি ঠিক 5 বার বেলটা বাজানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন তো কোনো শব্দ হয়নি। বেলটা যে খারাপ ছিল। তবে এখন মাঝরাতে কেন বাজছে? আমার বুকের ভেতরটা ধুক করে উঠল, যেন হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। চারপাশে তাকালাম। ঘরের কোণে পুরনো টেবিল, মায়ের রাখা জলের কলসি আর দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারটা ছাড়া আর কিছুই নেই। তবু মনে হলো যেন কেউ আছে। অন্ধকারের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে। আবার শব্দটা এলো, টিং। এবার যেন আরো কাছে,
ঘরের বাইরে, উঠোনে। সাইকেলটা তো উঠোনে রেখে এসেছি, কিন্তু এত রাতে কে বাজাচ্ছে? লোকটার মুখটা মনে পড়ল। লিকলিকে চেহারা, ছাতার আড়ালে ঢাকা মুখ, আর সেই খ্যাক খ্যাকে হাসি। উঠে দেখতে যাব? মনটা দ্বিধায় পড়ে গেল। শরীরটা ক্লান্ত, মাথাটা ভারী, তবু ভয়টা যেন হাত পা বেঁধে ফেলছে। বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দ এখনো চলছে, আর মাঝে মাঝে দমকা হাওয়ায় জানলাটা কেঁপে উঠছে। মনে মনে ভাবলাম, হয়তো বেলটা জং ধরা, আটকে ছিল, হয়তো বাতাসে কোনোভাবে বেজে উঠছে। এই সামান্য জিনিস নিয়ে এত রাতে উঠে দেখার কি দরকার? তবু মনের ভিতর একটা অস্বস্তি। যদি কেউ থাকে, যদি সেই লোকটা, না না, এইসব ভাবা বন্ধ করতে হবে। আমি জোর করে চোখ বুঝলাম, কম্বলটা গায়ের উপর টেনে নিলাম, কিন্তু ঘুম আর কিছুতেই এলো না। ভাবলাম যে একবার দেখেই আসি। বিছানা থেকে নেমে সামনে জানলাটা খুলে একবার বাইরে তাকালাম। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে বটে, তবে আকাশের কোণে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় সাইকেলের হ্যান্ডেলটা চকচক করে উঠল। কি সুন্দর দেখতে লাগছে সাইকেলটাকে, সত্যি যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার একবার মনে হলো ঘর থেকে বেরিয়ে সাইকেলটা নিয়ে একবার ঘুরে আসি পুরো গ্রামটা। উফ, কি ভালোই না লাগতো। তারপর হঠাৎ নিজের মনকে শান্ত করি। না না, কি সব ভাবছি আমি? কালকে এটা যার, তাকে ফেরত দিতে হবে আমাকে। আর কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম। সকালের আলো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, তবে গাছের ঘন ছায়ায় এখনো একটা আধো অন্ধকার ভাব। বাতাসে ভেজা মাটির গন্ধ, আর কোথাও কোথাও কাকের ডাক। আমি সেই লোকটার সাইকেলটা নিয়ে আবার চণ্ডীবুড়ির জঙ্গলের পথে রওনা দিলাম। যার জিনিস তাকে ফেরত দেওয়াই ভালো। লোকটা বিপদের সময় সাহায্য করেছিল, এটা তার প্রাপ্য। কিন্তু সাইকেলটা চালাতে চালাতে মনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই সাইকেলে কি যেন একটা আছে, একটা শান্তি, একটা টান, যেন এটা শুধু সাইকেল নয়, কিছু একটা বেশি, বলে বোঝানো যায় না। কিন্তু প্যাডেলে পা দিলে মনে হয় যেন পথটা নিজেই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। জঙ্গলের পথে সাইকেল চালাতে চালাতে আমি ইচ্ছা করে রাস্তার গর্তের উপর দিয়ে নিয়ে গেলাম। কাদা, পাথর, শিকড় কিছুই যেন বাঁধা নয়। হ্যান্ডেলটা একবারও কাঁপলো না, যেন সাইকেলটা নিজেই পথ চিনে চলছে। অদ্ভুত, আগের রাতের মতোই মাখনের মতো মসৃণ। কৌতূহল হলো, এটা কত জোরে চলতে পারে। প্যাডেলে জোরে চাপ দিলাম, আর সাইকেলটা যেন ঝড়ের বেগে ছুটে চলল। গাছের ছায়া, পথের বাঁক সব যেন ঝাপসা হয়ে পিছনে সরে যাচ্ছে, অথচ আমার একটুও ক্লান্তি লাগছে না। শরীরে যেন একটা অজানা শক্তি এসে ভর করেছে। হঠাৎ মনে পড়ল, কাল রাতে বেলটা বাজানোর চেষ্টা আমি করেছিলাম, কিন্তু বাজেনি। আবার চেষ্টা করলাম, টিং টিং, কিচ্ছু না। বেলটা যেন নিজের মর্জিতে বাজে। কাল রাতের সেই টিং টিং শব্দটা আবার মনে পড়ে গেল। বুকের ভেতরটা ধুক করে উঠল। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটা এসে পড়ল। জঙ্গলের মাঝখানে কাদার উপর আমার পুরনো সাইকেলটা তেমনই পড়ে আছে, চাকাটা বেঁকে গেছে। অদ্ভুত ব্যাপার, লোকটা এটাকে সরিয়েও রাখেনি। চারপাশে তাকালাম, কোথাও কেউ নেই, শুধু গাছের ফাঁকে হাওয়ার সনসন শব্দ আর দূরে একটা পাখির ডাক। লোকটাকে পাবো কোথায়? সে তো বলেছিল জঙ্গলেই পাবেন, কিন্তু এখানে তো কোনো তারির দোকান নেই। এদিক ওদিক হাঁটলাম,
ঝোপঝাড়ের মধ্যে উঁকি দিলাম, কেউ নেই। শুধু গাছের ডালে একটা কালো কাক বসে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চায়। মনের ভিতর একটা অস্বস্তি বাড়তে লাগলো। হঠাৎ মনে পড়ল লোকটা বলেছিল, বাবু, দেখতে না পেলেও সাইকেলটা কিন্তু জঙ্গলের ভেতরে রেখে যাবেন, একদম ভুলবেন না যেন। কিন্তু এত ভালো সাইকেল, এই মসৃণ নিখুঁত চলা, এই অদ্ভুত শান্তি, এটা কি জঙ্গলে ফেলে চলে যাব? যদি কেউ নিয়ে নেয়? আর 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 যদি আমি নিয়ে নিই? মনের ভিতর একটা লোভের ঢেউ উঠল। এত ভালো সাইকেল, এমন অভিজ্ঞতা, এটা হাতছাড়া করা যায় না। মনে মনে ভাবলাম, পরে যদি লোকটার সঙ্গে দেখা হয় তাকে দাম দিয়ে দেব, কিন্তু এখন এটা আমার কাছেই রাখি। সিটে দুবার চাপড় মেরে সাইকেলটাতে উঠলাম। হ্যান্ডেলটা ধরতেই যেন একটা ঠান্ডা স্রোত হাত বেয়ে শরীরে ছড়িয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই ঘরের অন্ধকারে একটা অস্বস্তি। কানের কাছে যেন কিছু একটা ফিসফিস করছে, তবে পরিষ্কার কিছু শুনতে পেলাম না। বিছানায় উঠে বসলাম। জানলার ফাঁক দিয়ে চাঁদের ফুটফুটে আলো ঢুকছে, আর হালকা মেঘের ছায়া ঘরের দেওয়ালে কাঁপছে। পাশের ঘরে মা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আস্তে আস্তে করে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোলাম। পায়ের তলায় মাটির ঠান্ডা স্পর্শে শিরশির করে উঠল। দরজাটা আলতো করে খুললাম যাতে কোনো আওয়াজ না হয়। কুলুঙ্গির ওপর থেকে চাবিটা তুলে নিয়ে বাইরে পা রাখলাম। উঠোনে সাইকেলটা দাঁড়িয়ে চাঁদের আলোয় চকচক করছে। হ্যান্ডেলটা ধরতেই মনে হলো যেন এটা আমাকে ডাকছে। আস্তে করে সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিলাম। গ্রামের রাস্তায় এখন গভীর নিস্তব্ধতা। কোনো ল্যাম্পপোস্ট নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার আর চাঁদের হালকা আলো। ফুরফুরে হাওয়া গায়ে লাগছে, যেন কেউ আলতো করে স্পর্শ করছে। গ্রামের প্রতিটা ঘর এখন ঘুমে তলিয়ে গেছে। মনে হলো এই পুরো পৃথিবীটা, এই রাস্তাটা, সবই যেন শুধু আমার। একটা অলৌকিক অনুভূতি বুকের মধ্যে জেগে উঠল। চোখ বন্ধ করে সাইকেল চালাতে শুরু করলাম। এই রাস্তায় দিনের বেলায় হাঁটলেও 10 বার হোঁচট খেতে হয়, খাঁদাখন্দ, পাথর, গর্ত। কিন্তু এই সাইকেলে কিছু অনুভব হচ্ছে না, যেন পথটা নিজেই সমতল হয়ে গেছে। মনের মধ্যে একটা উত্তেজনা, ইচ্ছে হলো চিৎকার করে হেসে উঠি, কিন্তু আশেপাশের লোকের ঘুম ভেঙে গেলে তখন ঝামেলা হবে। তাই চুপচাপ প্যাডেল চালিয়ে গেলাম। হঠাৎ সাইকেলটা একটু ভারী লাগলো, গতি যেন কমে এলো। মনে হলো পিছনের কেরিয়ারে কেউ বসে আছে। বুকটা ধক ধক করে উঠল। পিছনে তাকালাম, কেউ নেই, শুধু অন্ধকার গাছের ছায়া। তবু কানের কাছে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। বাবু, বাবু, সাইকেলটা ফেরত দিলে না? ও বাবু, আমার সাইকেলটা। আমার সিট দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। সেই খ্যাকখ্যাকে হাসি। বাবু, বাবু, আপনি বলেছিলেন সাইকেলটা নিয়ে যাবেন। ফিরে দিন বাবু, ফিরে দিন। এই সামনে
আপনাকে অন্ধ করে দেবে বাবু, অন্ধ, পাগল, পাগল করে দেবে। গলাটা যেন আরো কাছে, কানের পাশে। আমি নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলাম, না না না, কিছুতেই দেবো না, কিছুতেই আমি দেবো না, যা দাম চাও বলো, সব দেবো। বাবু বড্ড ভুল করছেন, ভেবে বলছেন তো, দাম দিতে পারেন বাবু? হ্যাঁ পারবো, যা চাইবে তাই দেবো। আচ্ছা তবে তাই হোক। হঠাৎ কোমরের কাছে একটা ঠান্ডা শক্ত স্পর্শ, যেন কেউ চেপে ধরেছে। আমি চমকে উঠলাম। কানের কাছে আরেকটা আওয়াজ, এবার অন্য রকম, গভীর, যেন গলা থেকে নয়, বাতাস থেকে ভেসে আসছে। আমি তোমার, চালাও, আরো যাও, আমার হাত পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। প্যাডেলে জোরে চাপ দিলাম। সাইকেলটা ঝড়ের মতো ছুটতে শুরু করলো। বাতাস কানের পাশ দিয়ে হুসহুস করে বয়ে যাচ্ছে। গ্রামের পথ, নিতাই চণ্ডীর মাঠ, পুরনো বটতলা, ঝিঝি, পুকুর, পানাডোবা, সব কিছুই চোখের দুপাশ দিয়ে ঝাপসা হয়ে পিছিয়ে যাচ্ছে। আমি হাসছি, পাগলের মতো হাসছি। হাসিটা যেন আমার নয়, কেউ যেন আমার ভিতর থেকে হাসছে। সাইকেলটা যেন আমাকে চালাচ্ছে, আমি নই। কোমরের ওপর সেই ঠান্ডা চাপ আরো জোরালো হলো। গলাটা এখন আমার কানের ভিতর ঝংকার দিচ্ছে। আমি প্যাডেলে সব শক্তি দিয়ে চাপ দিচ্ছি। এই আনন্দের দাম লাখ টাকা। একটু পরে বাড়ি ফিরে এসে আবার আগের মতো শুয়ে পড়লাম। আর মনের ভিতর একটা অদ্ভুত শান্তি। সেই রাতের পর 3 দিন কেটে গেছে। 2 দিন আগের রাতটা যে কত ভয়ানক ছিল তা আমি কল্পনাও করতে পারি না। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আছে এখনো, আর মনের ভিতর একটা চাপা কান্না জমাট বাঁধা। সেদিন যদি আমি জানতাম আমি কত বড় ভুল করছি, তাহলে আজকে এত কিছু হতো না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মনটা অস্থির। কাল রাতের সেই ফিসফিস শব্দ, সাইকেলের ঝড়ের মতো ছোটা, আর কোমরের উপর সেই ঠান্ডা চাপ, সব যেন মাথার মধ্যে ঘুরছে। উঠোনে সাইকেলটা দাঁড়িয়ে সকালে রোদে চকচক করছে। তাকালেই বুকের ভিতরটা ধুক ধুক করে। মনে হলো যেন এটা আমাকে দেখছে। লোকটার কথা মনে পড়ল। যদি তার সঙ্গে আবার দেখা হয়ে যায়? না, আমি আর ঝুঁকি নিতে চাইলাম না। যদি সে আবার জোর করে, যদি সাইকেলটা ফেরত যায়? মনের মধ্যে একটা ভয়, আর সেই সঙ্গেই সেই অদ্ভুত লোভ। এই সাইকেল হাতছাড়া করতে ইচ্ছে করছে না। তবু ঠিক করলাম আজ জঙ্গলের পথে যাব না, সাইকেলটাও নেব না। উঠে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি তৈরি হলাম। মা রান্নাঘরে ব্যস্ত। আজ তাড়াতাড়ি ফিরিস বাবু, বলে চোখ তুলে তাকালেন। আমি শুধু মাথা নাড়ালাম। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়ালাম। গ্রামের রাস্তায় এখনো কুয়াশার পাতলা চাদর। কিছুক্ষণ পর কালু রিক্সাওয়ালার রিক্সা এলো। কালু আমাদের গ্রামের পুরনো লোক, সবার সঙ্গেই হাসি মুখে কথা বলে। আমি হাত তুলতেই রিক্সাটা থামালো। কই যাবা গা বাবু? কালু হাসি হাসি মুখে জিজ্ঞাসা করল, আরে স্টেশনে কালুদা, তাড়াতাড়ি চলো,
আমি রিক্সায় উঠে বসলাম। কালু প্যাডেলে চাপ দিতে দিতে বলল, আরে তুমি তো সাইকেলে যাও গা, আইজ আবার রিক্সায় কেন? এই একটু বদল। আমি কথাটা এড়িয়ে গেলাম। কালুর সঙ্গে সাইকেলের কথা বলতে ইচ্ছে করলো না। মনে মনে ভাবছি, লোকটা যদি আমাকে খুঁজতে আসে তাহলে সাইকেলটা বাড়িতেই থাক। রিক্সা চলতে শুরু করলো। গ্রামের রাস্তা পেরিয়ে স্টেশনের দিকে যেতে যেতে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম। গাছের ফাঁকে অন্ধকার এখনো জমাট। হঠাৎ মনে হলো যেন কেউ আমাকে দেখছে। পিছনে তাকালাম, কিন্তু কই কেউ নেই। শুধু গাছের ডালে একটা কাক বসে কাকা করে উঠল। আমার গলা শুকিয়ে গেল। কালুকে বললাম, আজ রাতে ফিরবো কালুদা, তুমি স্টেশনে দাঁড়িয়ে থেকো, আমাকে তুলে নিয়ে বাড়ি ফিরিয়ে একেবারে নিয়ে যাবে। ঠিক আছে বাবু, রাত 10টার ট্রেনে ফিরবা তাই না? কালু মাথা নাড়ল। হ্যাঁ, 10টার। আমি ভাবলাম রাতে সাইকেল নিয়ে জঙ্গলের পথে যাওয়ার ঝুঁকি নেব না। স্টেশনে পৌঁছে ট্রেন ধরে শহরে গেলাম। কলেজে সারাদিন মন বসলো না। সবসময় মনে হচ্ছিল সাইকেলটা বাড়িতে রেখে এসেছি, কিন্তু যদি কেউ নিয়ে নেয়, যদি সেই লোকটা, না না, এসব ভাবা বন্ধ করতে হবে। ক্লাস শেষ করে সন্ধ্যায় আবার স্টেশনে ফিরলাম। 10টার ট্রেনে উঠে গ্রামের দিকে রওনা দিলাম। ট্রেনের জানলায় মাথা ঠেকিয়ে বাইরের অন্ধকার দেখছি। মাঝে মাঝে চাঁদের আলো পড়ছে, আর মনে হচ্ছে যেন কেউ আমার পাশে বসে ফিসফিস করছে। আমি চমকে উঠলাম, পাশে তাকালাম, কিন্তু কেউ নেই। রাত 10টায় স্টেশনে নামলাম। কালু রিক্সা নিয়ে দাঁড়িয়ে। চলো বাবু। আমি রিক্সায় উঠলাম। রাতের অন্ধকারে গ্রামের রাস্তা আরও নিঝুম। জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে আমার বুকটা আবার ধুকপুক করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কালুদা, তুমি কখনো জঙ্গলে রাতে গেছ? আরে ওই ওই জঙ্গলে রাইতে রাইতে যায় না বাবু, ওই জঙ্গলে রাতে যায় না। লোকে বলে সন্ডিপুরির জঙ্গলে নাকি অদ্ভুত কিছু ঘটে। কালু হাসলো, কিন্তু তার গলায় একটা অস্বস্তি। আমি চুপ করে গেলাম। মনে মনে ভাবছি, সাইকেলটা বাড়িতে ঠিক আছে তো? কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ির সামনে এসে পৌঁছলাম। রিক্সা থেকে নেমে উঠোনে পা রাখতেই মনের ভিতর একটা অদ্ভুত শিহরণ জাগলো। চারপাশে নিস্তব্ধতা, যেন গ্রামটা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো মেঘে ঢাকা পড়ে ম্লান হয়ে গেছে। সাইকেলটা উঠোনে দাঁড়িয়ে তার হ্যান্ডেল যেন আমার দিকেই তাকিয়ে। একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, আর কানের কাছে সেই টিং শব্দ যেন দূর থেকে ভেসে এলো। আমি পা টিপে টিপে দরজার দিকে এগোলাম। ঘরের জানালা দিয়ে কোনো আলো বেরোচ্ছে না। সবকিছু অন্ধকারে ডুবে আছে, যেন ঘরটা নিজেই আমাকে গিলে নিতে চায়। দরজার সামনে দাঁড়িয়ে হাত তুললাম টোকা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ দেখি দরজাটা হালকা খোলা, একটা ফাঁক, আর সেখান দিয়ে ঘরের ভিতরের কালো অন্ধকার যেন আমাকে ডাকছে। আমার বুকের ভেতরটা ধুকধুক করছে। আস্তে করে দরজাটা ঠেলতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস মুখে এসে লাগলো। ঘরের ভিতর পা রাখতেই একটা শব্দ কানে এলো। কান্না, হালকা কিন্তু গভীর।
আমার শিরদাঁড়া বেয়ে একটা শীতল ঢেউ নেমে গেল। এ তো মায়ের কান্না। আমার পা যেন মাটিতে আটকে গেছে। অন্ধকারে চোখ সয়ে আসতেই দেখলাম ঘরের কোণে মা বসে মাথা নিচু করে কাঁদছে, আর কান্নার শব্দ যেন ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত তুলছে। মা! আমি ডাকলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না, যেন কেউ আমার গলা চেপে ধরেছে। মা হঠাৎ মাথা তুলল, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো লাল, তার চোখের কোণে জলের ধারা। সে ছুটে আমার কাছে এলো, তার হাত কাঁপছে। বাবু, তুই কোথায় ছিলি রে এতক্ষণ? তার গলা আতঙ্কে ভরা। আমি কিছু বলার আগেই মা আমার হাত চেপে ধরল, তার আঙুল ঠান্ডা যেন বরফ। ওটা কার সাইকেল রে বাবু? কার ওটা? মায়ের চোখে ভয়, যেন সে কিছু দেখেছে। মা, কি বলছো? কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার নিজের গলাও কাঁপছে। মা আমার হাত আরো শক্ত করে ধরল। বাবা, ওই সাইকেলটা অভিশপ্ত। ওটা অভিশপ্ত, আমাদের সবাইকে মেরে ফেলবে বাবা, আমাদের সবাইকে মেরে ফেলবে। কি অভিশপ্ত? আমার মাথা ঘুরছে। মা, কি বলছো তুমি? আমি কোনো মতে বললাম। মা আমার দিকে তাকালো, তার চোখে এমন ভয় যেন সে কোনো অদৃশ্য আতঙ্ক দেখতে পাচ্ছে। তাড়াতাড়ি পালা বাবু, এখান থেকে পালা, পালিয়ে যা তুই এখান থেকে, পালা। হঠাৎ একটা প্রচন্ড শব্দ, ধড়াম। ঘরের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, যেন কেউ অদৃশ্য শক্তিতে সজোরে ঠেলে দিয়েছে। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। সঙ্গে সঙ্গে সেই চেনা টিং টিং শব্দ, সাইকেলের বেল। কিন্তু এবার শব্দটা ঘরের ভেতর থেকেই ভেসে এলো, যেন উঠোনে নয়, আমাদের চারপাশে। তারপর একটা আতঙ্কময় হাসি, খ্যাক খ্যাক করে ঘরের দেওয়ালে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল। বাবু, সাইকেলটা ফিরিয়ে দিন। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা শিহরণ নেমে গেল। মা আমার হাত আরো জোরে চেপে ধরল, তার চোখে এখন আতঙ্কের সঙ্গে হতাশা। বাবু পালা, পালা বলে চিৎকার করল, কিন্তু কথা শেষ হওয়ার আগেই দেয়ালে ঝোলানো পুরনো ঘড়িটা যেন কেউ ছুঁড়ে দিল আমার দিকে। শব্দটা এত তীক্ষ্ণ যে মনে হলো কেউ ঘরের ভেতর থেকে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মা দ্রুত আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঘড়িটা তার কপালে এসে লাগলো ঢং করে। মায়ের মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো, তার ফ্যাকাশে মুখে রক্তের ধারা নেমে এলো, আর সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। মা! আমি চিৎকার করে ছুটে গেলাম তাকে ধরতে, কিন্তু পা ফেলতেই পায়ে একটা তীব্র ব্যথা। নিচে তাকিয়ে দেখি ঘরের ভাঙা কাছের টুকরো আমার পায়ে বিঁধে গেছে, রক্তে পা ভিজে যাচ্ছে। আমি টলতে টলতে মায়ের দিকে এগোলাম। মা কাপা হাতে তার কপাল ধরে আছে, তার চোখে এখনো সেই ভয়। তুই বেরো এখান থেকে, না হলে ও তোকে বাঁচতে দেবে না। আমি মায়ের হাত ধরে তাকে টেনে তুললাম, দরজার দিকে এগোতে চাইলাম, কিন্তু পা টেনে চলতে গিয়ে ব্যথায় পড়ে যাচ্ছিলাম।
তবু মন বলছে যে করেই হোক ঘর থেকে বেরোতে হবে। আবার সেই টিং টিং শব্দ, এবার আরও কাছে, যেন কেউ ঘরের কোণ থেকে আমাদের দিকে তাকিয়ে বাজাচ্ছে। হঠাৎ দেওয়ালে গাঁথা ফটো ফ্রেমগুলো একের পর এক মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল, যেন কেউ অদৃশ্য হাতে সবকিছু ধ্বংস করছে। আমি মায়ের হাত শক্ত করে ধরে দরজার দিকে টানলাম, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর শব্দ। দেওয়ালের পেরেকগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। একের পর এক পেরেক দেওয়াল থেকে বেরিয়ে এসে বন্দুকের গুলির মতো আমাদের দিকে ছুটে এলো। আমি দ্রুত মায়ের সামনে দাঁড়ালাম, তাকে বাঁচাতে চাইলাম, কিন্তু পরের মুহূর্তে অনুভব করি তীব্র ব্যথা। একটা পেরেক আমার কাঁধে আর একটা পিঠে গেঁথে গেল। আমি যন্ত্রণায় পুকিয়ে উঠলাম। হাতগুলো অবশ হয়ে আসছে, শরীরটা যেন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। তখনই ঘরের কোণের অন্ধকার যেন জমাট বেঁধে উঠল। একটা দানবীয় ছায়া ধীরে ধীরে আকার নিল। উচ্চতায় 8-9 ফুট হবে, লিকলিকে পাতলা, যেন হাড়ের কাঠামোর ওপর কালো ছায়া জড়ানো। তার মুখে কোনো চোখ নেই, শুধু একটা চিকচিকে হাসি, যেন পয়সার ঝিলিক। সে এক হাতে মাকে গলা চেপে ধরে হাওয়ায় তুলে ফেলল। মা ছটপট করছে, তার হাত পা কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি চিৎকার করলাম, এই এই ছেড়ে দাও, ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও, তুমি কে, ছেড়ে দাও বলছি। কিন্তু গলা থেকে শুধু ফুঁস ফুঁস আওয়াজ বেরোলো। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে কাঠের চেয়ারটা তুলে আছড়ে মারতে চাইলাম, কিন্তু চেয়ারটা তার শরীরের মধ্যে দিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। সে যেন শুধু ছায়া, কিন্তু তার শক্তি অমানুষিক। হঠাৎ সে মাকে ছেড়ে দিল। মা মাটিতে পড়ে ছটপট করছে, তার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি কিছু করার আগেই সে আমার দিকে এগিয়ে এলো। তার লিকলিকে হাত আমাকে গলা চেপে তুলে ধরল, যেন আমি কোনো খেলনা। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। পর মুহূর্তেই সে আমাকে ঘরের কোণে সজোরে ছুঁড়ে দিল। মাথাটা দেওয়ালে ঠুকে গেল। অসহ্য ব্যথায় চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। গল গল করে রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে। আমি আবারও যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম। শরীরটা অবশ হয়ে আসছে, চোখে দৃষ্টি ঝাপসা। তখনই সেই পিশাচ আমার মায়ের দিকে ফিরল। মা মাটিতে পড়ে ছটপট করছে, আর হাতে কপালে রক্ত লেগে আছে। সে মায়ের চুলের মুঠি ধরে ঘাড় পিছনে টেনে নিল। একটা ভাঙা কাচের টুকরো তুলে নিয়ে মায়ের গলায় লম্বা লম্বি করে চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরোচ্ছে মায়ের গলা থেকে। মায়ের চোখ বিস্ফারিত, মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। সে হাত দিয়ে গলা চেপে রক্ত থামাতে চাইল, কিন্তু শরীরটা কাঁপতে কাঁপতে নিথর হয়ে গেল। মেঝে রক্তে ভিজে লাল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার হাত পা অচল, যেন কোনো অজানা শক্তি আমাকে জড়িয়ে ধরেছে। মাকে কেন? আবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, রক্ত আর অশ্রু মেঝেতে মিশে যাচ্ছে। তখনই
তখনই সেই ফিসফিসে কণ্ঠ, হাসিটা ঘরের দেওয়ালে ঝংকার তুলল, যেন আমার হাড় পর্যন্ত কাঁপছে। এতদিন অবধি বিজ্ঞানের বই পড়েছিলাম মানুষের দেহে 6 লিটার রক্ত থাকে। আজকে দেখতে পেলাম মায়ের কাটা গলা থেকে বেরোনোর 6 লিটার রক্তে পুরো মেঝেটা লাল হয়ে গেছে। আমার হাত পা যেন আর আমার নয়, শরীরটা অবশ। কিন্তু হঠাৎ একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে তুলল। আমি নিজে থেকেই উঠে বসলাম, যেন কেউ আমার ভিতর থেকে নিয়ন্ত্রণ করছে। চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছে, কিন্তু মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না। ঘরের মাঝখানে মায়ের নিথর দেহ পড়ে আছে, রক্তে ভেজা মেঝে চাঁদের আলোয় চকচক করছে। আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, তবু শরীরটা নিজের মতো চলছে। যে দরজা এতক্ষণ বন্ধ ছিল সেটা হঠাৎ নিঃশব্দে খুলে গেল। আমি পাথরের মূর্তির মতো টলতে টলতে বাইরে বেরিয়ে এলাম। উঠোনে পা রাখতেই চাঁদের ম্লান আলো চোখে পড়ল। বাইরে থেকে ঘরের ভেতরের এই মৃত্যুর দৃশ্য কল্পনাও করা যায় না। সাইকেলটা উঠোনে দাঁড়িয়ে তার ধাতব শরীরে আলো ঝিলিক দিচ্ছে। আমি নিজের অজান্তে এগিয়ে গেলাম, হাতটা নিজে থেকে হ্যান্ডেল ধরল, পা সিটে উঠে বসল। কোমরের ওপর সেই ঠান্ডা চাপ আবার ফিরে এলো, আর ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস। আমার শিরদাঁড়া কাঁপছে, তবু যেন শরীরটা যন্ত্রের মতো চলছে। কেউ আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। প্যাডেলে পা রাখতেই সাইকেলটা নিজে থেকে এগিয়ে চলল। ঘরের পিছনে অন্ধকার রাস্তা, গ্রামের নিঝুম পথ পেরিয়ে সাইকেলটা চণ্ডীবুড়ির জঙ্গলের দিকে ছুটল। আমি চাইলাম থামতে, কিন্তু হাত পা আমার কথা শুনছে না। জঙ্গলের গাছের ছায়া চাঁদের আলোয় কাঁপছে, যেন আমাকে ঘিরে ধরছে। বাতাসে একটা অদ্ভুত ফিসফিস, যেন কেউ বলছে, আমার মনের ভেতর একটা তীব্র যন্ত্রণা। মায়ের রক্তাক্ত মুখ বারবার চোখের সামনে ভাসছে, তবু আমার শরীরটা এই অশুভ শক্তির কবলে। সাইকেলটা যেন আমাকে চালাচ্ছে, আমি তাকে নই। জঙ্গলের মাঝখানে এসে সাইকেলটা থামলো একটা পুরনো ডোবার কাছে, যেখানে জল কালো হয়ে রয়েছে আর স্থির। চাঁদের আলো জলে পড়ে চিকচিক করছে, কিন্তু জলের গভীরে একটা অন্ধকার যেন লুকিয়ে আছে। আমি প্যাডেলে শেষবারের মতো চাপ দিলাম। হঠাৎ সাইকেলটা নিজে থেকে ডোবার দিকে এগিয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শুধু ফোঁস ফোঁস শব্দ বেরোলো। জলের ঠান্ডা স্পর্শ পায়ে লাগলো। সাইকেলটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর আমিও তার সঙ্গে। নাকে মুখে জল ঢুকে গেল, দম যেন বন্ধ হয়ে আসছে। আমি হাত পা ছুড়লাম, কিন্তু শরীরটা যেন পাথরের মতো ভারী। জলের ঠান্ডা গ্রাস আমাকে টেনে নিচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। মায়ের মুখ, তার বিস্ফারিত চোখ, রক্তে ভেজা মেঝে, সব মিলিয়ে যাচ্ছে। আর কানের কাছে সেই খ্যাকে হাসি।
আমার চোখের আলো মিলিয়ে আসছে। জলের গভীর একটা কালো ছায়া যেন আমাকে ঘিরে ধরছে। তারপর 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 সব অন্ধকার। শেষবার মাথায় একটা পুরনো স্মৃতি ঝলক দিয়ে উঠল। যখন অনেক ছোট ছিলাম, গোস্বামীদের পুরনো থানে থুড়ো দাদুর গল্প শুনতে যেতাম। থুড়ো দাদু তখন একটা গল্প বলেছিলেন। হারাধন নামে এক চাষার চণ্ডীবুড়ির জঙ্গলের ভিতরে সে রাতে তারির দোকান করত। তখনকার দিনে সে একটা সাইকেল কিনেছিল। সেই সময় সাইকেল একটা খুব বড় ব্যাপার। এক রাতে একদল ডাকাত তাকে তার সাইকেলের সাথে জঙ্গলের ভিতরে পুরনো ডোবায় চুবিয়ে মেরে ফেলেছিল। সেই ধাতব শব্দে চোখটা খুলে গেল। মাথার পিছনে তীব্র যন্ত্রণা, যেন কেউ পাথর দিয়ে ঠুকে দিয়েছে। হাত বুলিয়ে দেখলাম মাথাটা ফুলে আছে, কিন্তু আঙুলে কোনো রক্ত লাগলো না। হে কি, আমি 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 কোথায়? চারপাশে অন্ধকার, শুধু দূরে চাঁদের ম্লান আলো জঙ্গলের গাছের ফাঁকে ঝিকমিক করছে। এ তো সেই রাস্তা, চণ্ডীবুড়ির জঙ্গলের পথ। হঠাৎ মায়ের কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মায়ের রক্তাক্ত মুখ, তার নিথর দেহ, খড়ের মেঝে লাল হয়ে যাওয়া দৃশ্য সব চোখের সামনে ভেসে উঠল। আমি কাঁপতে লাগলাম। পাশে তাকাতেই চমকে উঠলাম। সাইকেল? কিন্তু এটা তো আমার পুরনো সাইকেল। চাকাটা বেঁকে গেছে, কাদায় মাখামাখি। তবে কি আমি কি সেই অভিশপ্ত সাইকেল, টোবার জল, মায়ের মৃত্যু, ওগুলো তবে নাকি? আমার মাথা ঘুরছে, বুকের ধুকধুকারি থামছে না। হঠাৎ পিছন থেকে আবার সেই শব্দ, টিং টিং করে। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডার স্রোত নেমে গেল। ধীরে ধীরে পিছনে তাকালাম। অন্ধকারে একটা লম্বাটে লিকলিকে ছায়া, পাতলা চেহারার একটা মানুষ, মুখটা ছায়ায় ঢাকা। তবু মনে হলো সে হাসছে, সেই খ্যাঁক খ্যাঁকে হাসি। তার হাতে একটা সাইকেল চাঁদের আলোয় চকচক করছে। তার গলা ফিসফিসে, যেন বাতাসের সঙ্গে মিশে আছে।